অপরিচিতা। একজন নারী যার পরিচয় জানা হয় না কখনো, কিন্তু তার স্পর্শে, তার দৃষ্টিতে, তার সহজ হাসিতে একজন পুরুষের হৃদয় আমূল বদলে যায়। আজ সেই শেষ মুহূর্তে চলুন দেখা যাক, কে ছিল সে, আর কেনই বা থেকে গেল সে চিরকাল অপরিচিতা হয়ে। আজ আমার বয়স ২৭ মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলা পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ ও পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পান নাই। মৃত্যুতে যিনি হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন নাই, আমাকেও ভুলিতে দেন নাই। বাল্যকালে আমি যেমন রূপে তেমনি গুণে বাড়ির সকলের আদরের ধন ছিলাম। সকলের চেয়ে আমার বড় গুণ ছিল, আমি বেশ সুবোধ ছিলাম। আমার আসল অভিভাবক আমার মামা, আমার চেয়ে বড়জোর ৬ বছরের বড়, কিন্তু ফল্গু নদীর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাকে খুঁড়িয়া বাহির করতে পারিলে তবে এ সংসারে কোনো রস পাওয়া যায়। এই কারণে কোনোখানে আমার কোনো জোর নাই। কন্যাগ্রস্ত পিতামাত্রই জানেন আমি ভালো ছেলে, তামাক পর্যন্ত খাই না। ভালো মানুষের ভালো হইবার কোনো ঝঞ্ঝাট নাই বলিয়া আমি ভালো মানুষ। মাতৃআজ্ঞা প্রতিপালন করিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না করিবার ক্ষমতা আমার নাই। অন্তরপুরের শাসন মানিয়া চলিবার মতো করিয়া আমি তৈরি হইয়াছি। কোনো মেয়ের যদি পতি বাছিবার স্বাধীনতা থাকিত, তবে এই গুণটি স্মরণ করিয়া সে আমাকে স্বয়ংবরা করিত। অনেক ধনের দুহিতা অনায়াসে আমার গলা টিপিতে পারিত, কিন্তু মামার একটা বিশেষ মত ছিল। তিনি ধনীর দুহিতা পছন্দ করিতেন না। তিনি বলিতেন, মেয়েরা তো আর ঘানি টানে না। তিনি যে মেয়েকে আমাদের ঘরে আনিবেন, সে হবে যেন হাতের লক্ষ্মী পায়ে লুটিয়ে আসে, অথচ তার সঙ্গে এমন ধনসম্পদ আসবে যে তা দিয়ে ঘর ভরে উঠবে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসে আমার মনটা খুব নাড়িয়ে দিয়েছিল। সে বলল, ওহে, যদি মেয়ের কথা বলতে হয় তবে একটা চমৎকার মেয়ে আছে। আমি কিছুদিন আগেই এমএ পাশ করেছি। চোখে যতদূর দেখতে পাচ্ছি এক বিশাল অবসরের ফাঁকা মাঠ। পরীক্ষা নেই, চাকরির আবেদন নেই, চাকরি নেই, নিজের কাজ গুছিয়ে নেওয়ার ভাবনা নেই, অনুশীলন নেই, আকাঙ্ক্ষাও নেই। ভেতরে মা আর বাইরে মামা। এই অবসরের মরুভূমিতে তখন আমার মন নারীত্বের বিশ্বব্যাপী মরীচিকা দেখছিল। তার দৃষ্টি আকাশে, তার নিঃশ্বাস বাতাসে, তার গোপন কথা গাছের মর্মর ধ্বনিতে। এমন সময় হরিশ এসে বলল, যদি মেয়ের কথা বলতেই হয় তবে। আমার শরীর ও মন বসন্তের হাওয়ায় নতুন বকুল ফুলের মতো কাঁপতে লাগল, আলো ছায়া বুনতে লাগল। হরিশ রসিক মানুষ ছিল। সে মজা করে বর্ণনা করতে পারত, আর আমার মন ছিল তৃষ্ণার্থ। আমি হরিশকে বললাম, একবার মামাকে বলে দেখ। হরিশ সভা জমিয়ে দিতে অদ্বিতীয় ছিল, তাই সব জায়গায় তার খাতির ছিল। মামাও তাকে হাতে পেলে ছাড়তে চাইতেন না। তার সভাতেই কথাটা উঠল। মেয়ের বাবার খবর তার কাছে মেয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাবার আর্থিক অবস্থা ঠিক যেমন মামা চাইতেন। একসময় তাদের বংশে উপচে পড়া ধনের কলসি ছিল, এখন বলা যায় খালি, তবুও তলায় অল্প কিছু অবশিষ্ট আছে। নিজের দেশে বংশের সম্মান রক্ষা করা সহজ না হওয়ায়
তিনি পশ্চিমে গিয়ে বাস করছেন। সেখানে তিনি গরিব গৃহস্থের মতো থাকেন। তার একটিমাত্র মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। তাই মেয়ের জন্য লক্ষ্মীর সমস্ত কলসি ঢেলে দিতে তিনি দ্বিধা করবেন না। এসবই ভালো খবর, কিন্তু মামা যখন শুনলেন মেয়ের বয়স 15, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। বংশে কি কোনো দোষ আছে? না, কোনো দোষ নেই। শুধু তার মেয়ের জন্য কোথাও উপযুক্ত বর পাচ্ছিলেন না বাবা। প্রথমত বরের বাজার চড়া ছিল, আর তারপর ধনুক ভাঙার মতো পরিস্থিতি। তাই বাবা অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়ের বয়স অপেক্ষা করল না। যাই হোক, হরিশের বাগ্মিতার প্রভাব পড়ল। মামার মন নরম হল। বিয়ের প্রাথমিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হল। মামা কলকাতার বাইরে সমস্ত বিশ্বকে আন্দামান দ্বীপপুঞ্জের অংশ মনে করতেন। তিনি একবার বিশেষ প্রয়োজনে কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হতেন, তাহলে তার আইন সংহিতায় হাওড়া ব্রিজ পার হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করতেন। আমার মনে ইচ্ছা ছিল মেয়েটিকে নিজের চোখে দেখব, কিন্তু সে প্রস্তাব করার সাহস জোগাড় করতে পারলাম না। পাত্রীকে আশীর্বাদ করতে পাঠানো হয়েছিল আমাদের বিনু দাদাকে, আমার খুড়তুতো ভাই। তার মতামত, রুচি এবং যোগ্যতার ওপরে আমি 16 আনা নির্ভর করতে পারতাম। বিনু দাদা ফিরে এসে বললেন, মন্দ না, মন্দ না, খাঁটি সোনা। বিনু দাদার ভাষা খুব সুনির্দিষ্ট ছিল। আমরা যেখানে চমৎকার বলতাম, তিনি সেখানে পাসেবল বলতেন। তাই আমি বুঝলাম যে আমাদের ভাগ্যে প্রজাপতি ও পঞ্চস্বরের মধ্যে কোনো সংঘাত নেই। বলা বাহুল্য, মেয়ের পরিবারকে বিয়ের জন্য কলকাতায় আসতে হল। শম্ভুনাথবাবু মেয়ের বাবা হরিশকে কতটা বিশ্বাস করতেন তার প্রমাণ হল বিয়ের 3 দিন আগে তিনি প্রথম আমাকে দেখলেন এবং আশীর্বাদ করলেন। তার বয়স প্রায় 40 হবে। চুল কালো ছিল, শুধু গোফে কিছুটা পাক ধরতে শুরু করেছিল। তিনি সত্যিই একজন সুদর্শন পুরুষ ছিলেন। ভিড়ের মধ্যে তার চেহারা প্রথমেই চোখে পড়ত। আশা করি তিনি আমাকে দেখে খুশি হয়েছিলেন। বলা কঠিন ছিল, কারণ তিনি খুব শান্ত ছিলেন। তিনি যে কয়েকটি কথা বলছিলেন, সেগুলিতে তিনি পুরোপুরি জোর দিচ্ছেন না বলে মনে হচ্ছিল। মামা এদিকে অনবরত কথা বলে যাচ্ছিলেন। তিনি নানা প্রসঙ্গে ঘোষণা করছিলেন যে ধন সম্পত্তি ও প্রতিপত্তির দিক থেকে আমাদের অবস্থান শহরের কারো চেয়ে কম নয়। শম্ভুনাথবাবু এই কথোপকথনে একেবারেই যোগ দেননি। তার কাছ থেকে এমনকি একটি হুঁ বা হাঁও শোনা যায়নি। আমি হতাশ হয়ে যেতাম, কিন্তু মামা যে হতাশ করা কঠিন ছিল। শম্ভুনাথবাবুর শান্ত স্বভাব দেখে তিনি ভেবেছিলেন লোকটি সম্পূর্ণ নিস্তেজ, সম্পূর্ণরূপে জীবনী শক্তিহীন। শ্বশুরমশায়ের আর যাই থাক, জীবনী শক্তি একটি দোষ, তাই মামা মনে মনে খুশি হয়েছিলেন। শম্ভুনাথবাবু যখন চলে যাবার জন্য উঠলেন, মামা সংক্ষিপ্তভাবে তাকে ওপর থেকে বিদায় জানালেন। তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলেন না। যৌতুকের শর্ত উভয় পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছিল। মামা নিজেকে অসাধারণ বুদ্ধিমান বলে গর্বিত করতেন। তিনি আলোচনায় কোনো ফাঁক রাখেননি। টাকার পরিমাণ ঠিক করা হয়েছিল এবং গহনার সোনার ওজন ও বিশুদ্ধতাও কঠোরভাবে নির্ধারিত করা হয়েছিল। আমি নিজে এই আলোচনায় ছিলাম না। আদান প্রদান সম্পর্কে কী সম্মত হয়েছিল আমি জানতাম না। আমি জানতাম এই বিশাল অংশটিও বিবাহের একটি প্রধান উপাদান, এবং সেই অংশের দায়িত্বে থাকা ব্যক্তি একটি পয়সাও ঠকবে না। প্রকৃতপক্ষে মামা ছিলেন আমাদের পুরো পরিবারের গর্বের প্রধান উৎস। তাকে অসামান্যভাবে পিচেক্ত মানুষ বলে মনে করা হতো। এটি একটি নিশ্চিত বিষয় ছিল যে যেখানেই আমাদের সংযোগ থাকত, সেখানেই তিনি বুদ্ধির যুদ্ধে জিততেন। এই কারণে যদিও আমাদের কোনো অভাব ছিল না এবং অন্য পক্ষকে তীব্র কষ্টের মুখোমুখি হতে হয়েছিল, আমাদের পরিবার জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এর ফলশ্রুতিকে বাঁচুক বা মরুক তাতে কিছু যায় আসে না। হলদি উৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে উদযাপিত হয়েছিল। এত কলি এসেছিল যে তাদের গুনতে একজন কেরানির দরকার হতো। মা আর মামা একসাথে প্রাণ ভরে হাসছিলেন, অন্য পক্ষের তাদের বিদায় করার কষ্ট মনে করে। ব্যান্ড, মাসি, অপেশাদার কনসার্ট এবং অন্যান্য সব ধরনের উচ্চ শব্দের মিশ্রণে আমি বিয়ের বাড়িতে পৌঁছলাম যেন বর্বর কোলাহলের একটি বুনো হাতি সঙ্গীতের দেবী সরস্বতীর পদ্মপুকুরকে পদদলিত করে চূর্ণ করে দিয়েছে। আমার শরীর আংটি, হার এবং জটিল সোনা ও গহনা দিয়ে সজ্জিত। মনে হচ্ছিল যেন একটি গহনার দোকান নিলামে তোলা হয়েছে। মনে হচ্ছিল আমি আমার হুব্বু শ্বশুরমশায়ের মুখোমুখি হতে যাচ্ছি।
আমার হুব্বু জামাইয়ের মূল্য আমার সারা শরীরে স্পষ্টভাবে লেখা আছে। আমার জীবনে প্রথম যে মেয়েটিকে বিয়ে করতে চেষ্টা করেছিলুম, সে আমার কন্যা নয়, সে আমার স্ত্রীও নয়, অথচ তাকে আমি বিস্মৃত হইনি। এই কথাটা বলাই বাহুল্য যে মেয়েটিকে আমি প্রথম যেদিন দেখেছিলুম সেদিনই সে আমার ভালো লেগেছিল। ভালো না লাগে উপায় কি? সে রূপবতী, সে ভদ্র ঘরের মেয়ে, সে শিক্ষিতা। ঘটনাটি ঘটেছিল এক ট্রেন যাত্রায়। আমি তখন পূজার ছুটিতে বীরভূম যাচ্ছি। রেলগাড়ির কামরায় আমি একাই ছিলাম। একটা স্টেশনে একটা দল উঠল। তাদের মধ্যে একটি তরুণী ছিল। সে এসে আমার সামনেই বসে। তাকে দেখেই আমার হৃদয়ে যেন এক অদ্ভুত ধরনের স্নিগ্ধ আলো নেমে এলো। সে নিঃশব্দে জানালার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল প্রশান্তি, আর কপালের রেখায় ছিল আত্মমর্যাদা। তার চলনে বলনে ছিল এক ধরনের সাহেবী ভাব। তারপর তার সঙ্গে কথা হলো। আমি প্রথমে ভদ্রতা দেখিয়ে কথা বলি, কিন্তু খুব শীঘ্রই বুঝি এই মেয়েটির মধ্যে একটা অদ্ভুত আত্মমর্যাদা আছে। সে কেবল সুন্দর নয়, সে চিন্তাশীল। আমার সঙ্গে ছিল একটি ইংরেজি বই। সে তাকিয়ে বলল, আপনি কি এটা পড়ছেন? আমি একটু চমকি গিয়ে বললাম, হ্যাঁ, তবে মাঝে মাঝে। সে হেসে বলল, এই বইটা আমি পড়েছি, বেশ ভালো লাগছিল। তারপর থেকে কথোপকথন চলতে লাগল। আমার মনে হচ্ছিল যেন কতকাল ধরে তাকে চিনি। ট্রেন ছুটছে আর হৃদয়ে জমে উঠছে এক অদ্ভুত অনুভব। আমি তার মামার সঙ্গে পরিচিত হই, আর তিনি আমাকে তার ঘরে নিমন্ত্রণ করলেন। সন্ধ্যায় আলো আধারিতে সেই বাড়িতে বসে তার মুখের দিকে চেয়ে থাকি। হঠাৎ মনে হল আমি তাকে বিয়ে করতে চাই। সাহস করে তার মামাকে বললাম। তিনি একটু ভেবেচিন্তে বললেন, মেয়েটির মতামত না জেনে কিছু বলা সম্ভব নয়। আমার ভিতরে তখন আশঙ্কা, সে কি আমাকে গ্রহণ করবে? তবুও মন চায় বিশ্বাস করতে। ট্রেনের সেই মুহূর্তগুলি, সেই আলাপ, সেই চোখের চাহনি আমি আজও ভুলতে পারিনি। তিনি কহিলেন, আপনি আমার কাকার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ স্থাপন করিয়েছিলেন। তিনি আমার অভিভাবক ছিলেন। সে সংবাদ আমি পাই নাই। আমি গম্ভীর হইয়া বলিলাম, ভুল আমারই। তিনি বলিলেন, ভুল আপনার একার নয়, আপনার মাতুলেরও কিছু দায় আছে। আমি কহিলাম, আজ আমি লজ্জিত। আমি আপনার সম্মুখে মাথা হেঁটো করিলাম। তিনি মৃদু কণ্ঠে বলিলেন, আমি কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর জানিতে চাই। আমি বলিলাম, জানাইবার চেষ্টা করিব। তিনি বলিলেন, আপনার বিবাহে আপনি কি প্রত্যাশা করিয়েছিলেন? আমি চুপ করিয়া রহিলাম। তিনি কহিলেন, আপনারা স্ত্রী চাননে, কেবল একজন আজ্ঞাবহ গৃহিণী চান। কিন্তু আমি নারী, আমি আমার ভাবনা ও বিশ্বাস লইয়া জন্মগ্রহণ করিয়েছি। আমি শিক্ষিতা, আমি স্বাধীন। আমি ভাবিয়াছিলাম ভবিষ্যতের পুরুষেরা আমার জীবনে বন্ধু হইয়া আসিবে, স্ত্রীর ছায়ায় বিলীন হইয়া নয়। আমি বলিলাম, আমি আপনার প্রতি অপরাধ করিয়েছি, কিন্তু সেই ভুলটি শুধরাইবার সুযোগ কি দিতে পারেন না? তিনি কহিলেন, ভুলটি শুধরাইবার চেষ্টায় আপনি আর কষ্ট করবেন না। আমি এখনো অপরিচিতা। আমি আজও তাকে বিস্মৃত হই নাই। সে আজও আমার জীবনের এক অপূর্ব স্মৃতি, একটি প্রগাঢ় শিক্ষার প্রতীক। তিনি কহিলেন, আপনি আমার কাকার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন। তিনি আমার অভিভাবক ছিলেন, সে সংবাদ আমি পাই নাই। আমি গম্ভীর হইয়া বলিলাম, ভুল আমারই। তিনি বলিলেন, ভুল আপনার একার নয়, আপনার মাতুলেরও কিছু দায় আছে। আপনারা একটি মেয়েকে শুধু তার সৌন্দর্য ও শিক্ষার জন্যেই বিবাহ করিতে চাহিয়াছিলেন, কিন্তু তার মনের কথা জানিবার চেষ্টা করেন নাই। সে আপনার পছন্দের যোগ্য কিনা আপনি তাহা বিবেচনা করেন নাই। আমি বলিলাম, আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। তিনি কহিলেন, ভালোবাসা কি এমনই?
শুধু চাহিয়া মুখ দেখিয়া কিছু কথাবার্তা শুনিয়া ভালোবাসা হইয়া যায়? আমি কিছু বলিতে পারিলাম না। তিনি বলিলেন, আপনার আত্মসম্মান কোথায় গেল? যে মেয়ে আপনাকে প্রত্যাখ্যান করিয়াছে, আজ তাহার কাছে আবার আপনি আসিয়াছেন। এ কি আপনাদের শিক্ষার পরিচয়? আমি মস্ত মস্ত চোখে তার মুখের দিকে চাহিয়া রহিলাম। তিনি কহিলেন, ভুলটি শুধরাবার চেষ্টায় আপনি আর কষ্ট করবেন না। আমি এখন অপরিচিতা। আমি আজও তাকে বিস্মৃত হই নাই। অনেক দিন হইল আমি স্বদেশ ত্যাগ করিয়াছি। এই বিদেশের মাটিতে বহু রকম মানুষ দেখিয়াছি, কিন্তু সেদিনের সেই মেয়েটির মতো তীব্র সত্য কথা কাহারও মুখে শুনি নাই। তার চোখের দৃষ্টি, তার কণ্ঠের দৃঢ়তা আমার মনের ভেতর এখনো যেন রেশ ফেলিয়া আছে। আমি আজও তাহাকে ভালোবাসি কিনা তা জানি না, কিন্তু সে আমার জীবনের এক অপরিচিতা রইয়া গেল। এখনও আমি যখন কোনো নারীর চোখে দৃঢ় আত্মবিশ্বাস দেখিতে পাই, তখন মনে হয় সেই অপরিচিতার মুখ যেন আবার চোখের সামনে ভাসিয়া ওঠে। সে যেন বলিতেছে, ভালোবাসা মানে মায়া নয়, করুণা নয়, আর নয় অপূর্ণ আকর্ষণ। ভালোবাসা মানে সমমর্যাদা। একজন নারী একজন পুরুষের পাশে হাঁটিবে মাথা উঁচু করিয়া। এই কথাটা আমি তখন বুঝি নাই, আজ বুঝিতে পারি। তবুও আজও আমার হৃদয়ের গোপনে কোথাও এক অপরিচিতা বসিয়া আছে। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এত গুমি, কি যে বারপোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন গ্রহের এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা কপাল চাপড়াইতে লাগিল। বিবাহ হইল না, অথচ আমাদেরকে ফাঁকি দিয়ে খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নসুখ সেখানে টানে মেরে ফেলিয়া আসতে পারিলে তবে আফসোস মিটত। মামা চিৎকার করিয়া বেড়াইলেন, বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখা ত্যাঁত দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আরক্ত রসের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকু আড়াল করিয়া রহিল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার ঝিলিক, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনু দাদার বর্ণনার ভাষা সীমিত ছিল, তবু প্রতিটি কথা আমার মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিত। রূপের বিবরণ পাই, কিন্তু না দেখিলাম তাকে চোখে, না দেখিলাম তার ছবি। মেয়েটি যেন ধোঁয়ার মতো, কুয়াশার মতো আমার কল্পনায় ভেসে রইল। হরিশ বলেছিল, তাকে আমার ফটো দেখানো হয়েছিল,
সে নাকি পছন্দ করেছিল। আমার মনে হয় সেই ছবি হয়তো এখনও তার কোনো প্রিয় বইয়ের পাতায় লুকানো আছে। একলা দুপুরে দরজা বন্ধ করে সে কি ছবিটা বের করে দেখে না? ঝুঁকে পড়ে আর ছবির উপর তার এলো চুল পড়ে যায়। কারোর পায়ের শব্দ শুনলে আঁচলের নিচে গোপনে লুকিয়ে ফেলে তাকে। দিন যায়, 1 বছর পেরিয়ে গেল। মামা লজ্জায় আবার সে প্রসঙ্গ তুলতেও পারলেন না। মা ভাবলেন সমাজের অপমান ভুললে তবেই আবার পাত্র দেখা যাবে। শুনলাম সে মেয়ের ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে বিবাহ করবে না বলে পণ করেছে। আমার মনে স্বপ্ন জাগল। সে ভালো করে খায় না, সন্ধ্যায় চুল বাঁধতে ভুলে যায়। তার বাবা তার মুখের দিকে চেয়ে ভাবেন, আমার মেয়ে এমন হয়ে যাচ্ছে কেন? কোনোদিন মেয়ের ঘরে গিয়ে দেখেন তার চোখে জল। জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছে? মেয়ে বলে, কই কিছু না বাবা। বড় আদরের একমাত্র মেয়ে। মেয়ের এমন অবস্থা দেখে বাবা আর সইতে পারলেন না। অভিমান ভুলে ছুটে এলেন আমাদের দ্বারে। তারপর মনে এক কালো স্রোত জাগল, যেন কালো সাপের মতো ফোঁস করে উঠল। সে বলল, আবার বিবাহ সভা হোক, আলো জ্বলুক, নিমন্ত্রণ হোক, তারপর আমি চলে যাব। কিন্তু চোখের জলের মতো এক শুভ্র ধারাও রইল। সে যেন রাজহাঁস হয়ে পড়ল। আমি শুধু একবার উড়ে গিয়ে বিরোহিণীর কানে কানে সুখীর খবরটা দিয়ে আসি। তারপর দুঃখের রাত পোহাল। নববর্ষার জল পড়ল, ম্লান ফুলটি মুখ তুলল। এবারে সেই দেওয়ালের বাইরে রইল সমগ্র পৃথিবী, আর ভিতরে প্রবেশ করল একটি মাত্র মানুষ। তারপর আমার কথাটি ফুরাল। কিন্তু গল্পটি সেভাবে শেষ হয়নি। যেখানে এটি এখন তার অবিরাম অবস্থায় পৌঁছেছে, আমি সংক্ষেপে সেটি বর্ণনা করে আমার লেখা শেষ করব। আমি আমার মাকে তীর্থযাত্রায় নিয়ে গিয়েছিলাম। সমস্ত দায়িত্ব আমার উপরেই ছিল, কারণ মামা এইবারও হাওড়া ব্রিজ পেরোননি। আমি ট্রেনে ঘুমিয়েছিলাম। ট্রেন ঝাঁকুনি দিতেই আমার মাথায় বিভিন্ন খণ্ড খণ্ড স্বপ্ন ঝনঝন করে উঠল। হঠাৎ একটি স্টেশনে আমার ঘুম ভাঙল। এটিও একটি স্বপ্ন ছিল, আলো অন্ধকারের মিশ্রণ। কেবল আকাশের তারারা পরিচিত ছিল, বাকি সব ছিল অচেনা এবং অস্পষ্ট। স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকটি লণ্ঠন আলো ধরে দাঁড়িয়েছিল। দেখাচ্ছিল এই পৃথিবী কতটা অপরিচিত এবং এর অন্তর্ভুক্ত যারা, তারা কত দূরে। আমার মা ট্রেনের ভেতরে ঘুমিয়েছিলেন। আলোর নিচে একটি সবুজ পর্দা টানা ছিল। সমস্ত মালপত্র জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিল, যেন তারা একটি স্বপ্ন জগতের এলোমেলো আসবাবপত্র, অস্তিত্বের আলো আধারেকে বিরাজমান। এই মুহূর্তে এই অচেনা জগতে এক অদ্ভুত কোণ থেকে কেউ ডেকে উঠল, জলদি এসো, এই গাড়িতে জায়গা আছে। আমার মনে হলো আমি যেন একটি গান শুনলাম। বাংলা মেয়ের কণ্ঠে বাংলা কথার মাধুর্য তখনই পুরোপুরি উপলব্ধি করা যায়, যখন এমন অপ্রত্যাশিত এবং অচেনা জায়গায় আকস্মিকভাবে তা শোনা যায়। তবে এই কণ্ঠকে কেবল একটি মেয়ের কণ্ঠ হিসেবে শ্রেণীবদ্ধ করা যায় না। এটি ছিল কেবল এক ব্যক্তির কণ্ঠ। তা শুনে হৃদয় বলে ওঠে, এমনটা তো আগে শুনিনি। দীর্ঘদিন ধরে একটি কণ্ঠস্বর আমার কাছে খুব বাস্তব মনে হয়েছে। রূপ তুচ্ছ নয়, কিন্তু মানুষের মধ্যে আমার মনে হয় কণ্ঠস্বরই একজন ব্যক্তির সবচেয়ে অন্তরাঙ্গ এবং অবিসংবাদিত অংশ। আমি দ্রুত ট্রেনের জানালা খুলে বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অন্ধকার প্ল্যাটফর্মে একজন গার্ড লণ্ঠন দোলাচ্ছিলেন এবং ট্রেন চলতে লাগল। আমি জানালার ধারে বসে রইলাম। চোখের সামনে কোনো শারীরিক রূপ ছিল না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখতে শুরু করলাম। এটি ছিল এই তারাময় রাতের মতো, সবকিছু ঢেকে রেখেছিল, তবুও ধরা যাচ্ছিল না। ওগো মিষ্টি কণ্ঠ, অচেনার কণ্ঠ, এক মুহূর্তে তুমি এসে আমার অভ্যস্ত স্থানে বসেছ। তুমি কি আশ্চর্যভাবে সম্পূর্ণ, কালের অস্থির তরঙ্গে ফুলের মতো ফুটেছ। তবু কোনো পাপড়ি তার দোলা থেকে সরে যায়নি, তার অসীম কোমলতায় কোনো দাগ লাগেনি। ট্রেন চলতে লাগল, তার চাকার ঢোল সদৃশ্য ছন্দের সাথে তাল মিলিয়ে আমি চলতে লাগলাম আমার মনের গান শুনতে শুনতে। তার একটিমাত্র সুর ছিল, গাড়িতে জায়গা আছে? জায়গা আছে? হ্যাঁ আছে। কেন জায়গা এত অধুরা? কেন কেউ কাউকে চেনে না? তবুও সেই না জানাটা কেবলই কুয়াশা, এটি একটি ভ্রম।
একবার তা কেটে গেলে জানার আর শেষ নাই। ওগো মিষ্টি কণ্ঠ, যার সৌন্দর্য অতুলনীয়, তুমি কি আমার চিরন্তন পরিচিত নও? জায়গা আছে, আছে, আমাকে জলদি ডাকো, আমি জলদি আসছি, এক মুহূর্তও দেরি করব না। সেই রাতে আমার ভালো ঘুম হল না। প্রায় প্রতিটি স্টেশনেই আমি উঁকি দিয়েছিলাম, এই ভেবে যে যাকে আমি দেখিনি সে হয়তো রাতের বেলা নেমে যাবে। পরদিন সকালে ট্রেনটিকে একটি বড় স্টেশনে থামতে হল। আমাদের প্রথম শ্রেণীর টিকিট, আমি আশা করেছিলাম ভিড় হবে না। নেমে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের ভিড়, তাদের মালপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। কোনো এক সেনাবাহিনীর এক বড় জেনারেল সাহেব তার ভ্রমণ থেকে ফিরছিলেন। ট্রেনটি মিনিট দুয়েক পরে পৌঁছাল। আমি বুঝলাম প্রথম শ্রেণীর কামরার আশা ছাড়তে হবে। আমি এক কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম, মাকে নিয়ে কোন কামরায় উঠব তা ঠিক করতে পারছিলাম না। সব গাড়িতেই ভিড় ছিল। আমি উকি দিয়ে দেখতে থাকলাম। ঠিক তখনই একটি দ্বিতীয় শ্রেণীর কামরা থেকে একটা মেয়ে আমার মাকে দেখে বলল, আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। আমি চমকে উঠলাম। সে ছিল সেই আশ্চর্য মধুর কণ্ঠ আর সেই একই সুর, জায়গা আছে। এক মুহূর্ত দেরি না করে আমি মাকে নিয়ে সেই কামরায় উঠলাম। মালপত্র রাখার প্রায় সময়ই ছিল না। আমি পৃথিবীর সবচেয়ে অক্ষম মানুষ। সেই মেয়েটি দ্রুত আমার বিছানাপত্র কুলির হাত থেকে টেনে গাড়িতে তুলে নিল। আমার ছবি তোলার ক্যামেরা স্টেশনেই পড়ে গিয়েছিল, আমি টেরই পাইনি। তারপর আর কি লিখব জানি না। আমার হৃদয়ের মধ্যে একটি অবিচ্ছিন্ন আনন্দ, কোথায় তা শুরু করব, কোথায় তা শেষ করব। শব্দ পর শব্দ সাজিয়ে বসতে ইচ্ছে করছে না। এবার সেই সৌন্দর্যকে আমি সচক্ষে দেখলাম। তখনও যেন সেই সৌন্দর্য নিজেই ছিল। আমি আমার মায়ের মুখের দিকে তাকালাম, দেখলাম যে তার চোখ পলক ফেলছে না। মেয়েটির বয়স 16 বা 17 হবে, কিন্তু তার সতেজ যৌবন কোথাও তাকে ভারাক্রান্ত করেনি। তার চলাফেরা স্বাভাবিক, তার দৃষ্টি স্বচ্ছ, তার সৌন্দর্যের পবিত্রতা অতুলনীয়, তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। আমি দেখলাম, এবং আমার পক্ষে বিস্তারিত বর্ণনা করা অসম্ভব। এমনকি সে কী রঙের পোশাক পরেছিল বা কিভাবে, তাও আমি ঠিক বলতে পারছি না। এটা খুব সত্যি যে তার পোশাক বা অলঙ্কারে এমন কিছুই ছিল না যা তাকে বিশেষভাবে তুলে ধরে চোখ টেনেছিল। তার বাড়ির সব মেয়েদের মধ্যে সে ছিল অদ্বিতীয়। রজনীগন্ধার সাদা পুষ্পমঞ্জরির মতো তার কাণ্ডের ওপর সুচারুভাবে দাঁড়িয়েছিল। যে গাছ থেকে সে ফুটে উঠেছিল তাকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে গিয়েছিল। তার সঙ্গে 2-3টি ছোট মেয়ে ছিল, আর তাদের সঙ্গে তার হাসি কথার শেষ ছিল না। আমার হাতে একটি বই ছিল এবং আমি সেই দিকে ঝুঁকে শুনছিলাম। আমার কানে যা পৌঁছাচ্ছিল সবই শিশুদের সঙ্গে কেবল শিশুর মতো কথা। তাদের বিশেষত্ব ছিল যে তাদের মধ্যে বয়সের কোনো পার্থক্য ছিল না। সে অবলীলায় এবং আনন্দের সঙ্গে শিশুদের সঙ্গে শিশু হয়ে উঠেছিল। তার কাছে শিশুদের জন্য বেশ কিছু গল্পের বই ছিল। মেয়েরা তাকে একটি নির্দিষ্ট গল্প শুনতে ধরেছিল। তারা নিশ্চয়ই এই গল্পটি 25 বার শুনেছে। আমি বুঝলাম মেয়েরা কেন এত আগ্রহী ছিল। সেই মিষ্টি কণ্ঠে সব কথা শোনা হয়ে যেত। মেয়েটির সমস্ত শরীর ও মন জীবনময়তায় উপচে পড়ছিল। তার সকল চলন, কথা ও স্পর্শে জীবন অনুরণিত হচ্ছিল। তাই যখন মেয়েরা তার মুখ থেকে গল্প শুনত, তারা গল্প শুনত না, তাকে শুনত। তাদের হৃদয়ে একটি জীবনের ফোঁয়ারা ঝরে পড়ত। তার উজ্জ্বল জীবন সেই দিনের সমস্ত সূর্য রশ্মিকে আমার জন্য প্রাণবন্ত করে তুলেছিল। আমার মনে হয়েছিল যে না, প্রকৃতি তার আকাশের মাধ্যমে আমাকে আচ্ছন্ন করে রেখেছে। তা হল সেই যুবতীর অক্লান্ত নিষ্কলঙ্ক জীবনের সর্বজনীন ব্যাপ্তি। পরের স্টেশনে সে একটি বিক্রেতাকে ডেকে প্রচুর পরিমাণে মুড়ি আর ছানা কিনল এবং তারপর মেয়েদের সাথে মিশে সম্পূর্ণ শিশুর মতো চিৎকার করতে করতে অবাধে খেতে শুরু করল।
কেন আমি আমার সংযত স্বভাব নিয়ে হাসি মুখে এই মুড়িগুলি সেই মেয়েটির কাছ থেকে সহজে নিতে পারলাম না? কেন আমি হাত বাড়িয়ে আমার আকাঙ্ক্ষা প্রকাশ করলাম না? মা পছন্দ অপছন্দের মধ্যে দুলছিলেন। আমি গাড়িতে একজন পুরুষ ছিলাম, তবুও তার কোনো সংযম ছিল না। বিশেষ করে এমন লোভীভাবে খাওয়া মা ঠিক পছন্দ করেননি। তবুও তিনি ভুল করেননি যে এটা তাদেরই মেয়ে। তার মনে হয়েছিল যে এই মেয়েটি বড় হয়েছে কিন্তু শিক্ষিত হয়নি। মা হঠাৎ কারুর সাথে কথা শুরু করতে পারতেন না। তার স্বভাব ছিল মানুষের থেকে দূরত্ব বজায় রাখা। তিনি এই মেয়েটির সাথে পরিচিত হতে খুব আগ্রহী ছিলেন, কিন্তু তিনি তার স্বাভাবিক দ্বিধা কাটিয়ে উঠতে পারলেন না। ঠিক তখনই ট্রেন একটি বড় স্টেশনে থামল। সেই জেনারেল সাহেবের একদল পরিচারক এই স্টেশনে নামার চেষ্টা করছিল। গাড়ির কোথাও কোনো জায়গা ছিল না। মা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আমিও মনে মনে অস্বস্তি বোধ করলাম। কিছুক্ষণ আগে একজন দেশীয় ছেলে, একজন রেলকর্মী, আমাদের কামরার 2টি বেঞ্চের মাথায় নাম লেখা 2টি টিকিট ছেঁটে দিয়ে আমাকে বলেছিল, এই কামরার এই 2টি বেঞ্চ 2জন সাহেবের জন্য আগে থেকে সংরক্ষিত, আপনাকে অন্য কামরায় যেতে হবে। এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে হতবম্ব দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি শান্তভাবে বলল, না, আমরা গাড়ি থেকে নামব না। লোকটি চোখ পাকিয়ে বলল, নামা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মেয়েটি অটল দেখে সে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকল। তিনি এসে আমাকে বললেন, আমি দুঃখিত, কিন্তু এই কথা শুনে আমি কুলি কুলি বলে ডাকতে লাগলাম। মেয়েটি উঠে দাঁড়ালো এবং চোখে আগুন নিয়ে বলল, না, আপনি যেতে পারবেন না, যেমন আছেন তেমনই বসে থাকুন। এই বলে সে দরজার কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজিতে বলল, দিস কম্পার্টমেন্ট ওয়াজ নট রিজার্ভড বিফোরহ্যান্ড, দ্যাট ইজ আ লাই। এই কথা বলে সে নাম লেখা টিকিটগুলি ছিঁড়ে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। এদিকে ইউনিফর্ম পরা সাহেবরা তাদের পরিচারকদের সাথে দরজার কাছে দাঁড়িয়েছিল। সাহেব প্রথমে তার পরিচারকদেরকে তার মালপত্র গাড়িতে তুলতে ইশারা করলেন। এরপর মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার কথা শুনে এবং তার আচরণ পর্যবেক্ষণ করে সাহেব কিছুটা প্রভাবিত হয়ে তাকে একপাশে নিয়ে গিয়ে কি আলোচনা হলো জানি না, দেখা গেল যে ট্রেনের ছাড়ার সময় পেরিয়ে গেলেও আরও একটি কামরা যোগ করা হলো এবং তারপর ট্রেন ছেড়ে গেল। মেয়েটি তার দলবল নিয়ে আবার নতুন উদ্যমে মুড়িয়ার ছানা খেতে শুরু করল, যখন আমি বিব্রত হয়ে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কানপুরে ট্রেন থামল। মেয়েটি তার জিনিসপত্র গুছিয়ে প্রস্তুত ছিল। একজন ভারতীয় চাকর দৌড়ে স্টেশনে এসে তাদের নামতে সাহায্য করার প্রস্তুতি নিতে লাগল। মা আর চুপ করে থাকতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। এই কথা শুনে মা এবং আমি দুজনেই চমকে গেলাম। তোমার বাবা? উনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। এরপর সবাই নেমে গেল। উপসংহার। আমার মামার নিষেধ অমান্য করে আর মাতৃআজ্ঞা থেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছিলাম। কল্যাণীর বাবা এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছিল। হাত জোড় করেছিলাম, মাথা নিচু করেছিলাম। শম্ভুনাথবাবুর হৃদয় গলে গিয়েছিল। কল্যাণী বলল, আমি বিবাহ করব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে বলল, মাতৃআজ্ঞা। কি সর্বনাশ! এরপরেও মামা আছে নাকি? তারপরই বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না। সেই সুমিষ্ট স্বরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতছে, সে যেন অন্য পারের মাসি। সে আমার ইহজীবনের বাইরে থেকে আসিয়াছিল। সে বাইরের সকলকেই ডাক দিয়াছিল। আর সেই জায়গা আছে কথা কি সেই রাত্রের অন্ধকারে আমার কানে আসিয়াছিল। সেইটি আমার সমস্ত জীবনের গান হইয়া রহিল। তখন আমার 23 বছর, এখন আমার 27। আশা এখনও ঘুচে নাই, কিন্তু আমি আমার মামাকে ত্যাগ করিয়াছি। মা আমাকে ত্যাগ করিতে পারেন নাই, কারণ আমি তো এক শিশু। আপনারা হয়তো মনে করিতেছেন আমি বিবাহর আশা করি। না না, কক্ষণো না। আমার মনেই কেবল সেই এক রাত্রির সুমিষ্ট অচেনা কণ্ঠস্বরের আশা।
জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে আমি কোথায় দাঁড়াব? তাই বছরিয়া বছর যায়, আমি এখানেই থাকি। আমি সেই কণ্ঠস্বর দেখি, সেই কণ্ঠস্বর শুনি, যখন সুযোগ পাই তার কিছু কাজ করি, আর আমার হৃদয় বলে এখানেই আমি আমার স্থান পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় তো সম্পূর্ণ হয়নি, তা কখনোই সম্পূর্ণ হবেও না, কিন্তু আমার ভাগ্য ভালো, কারণ এখানেই আমি আমার স্থান পেয়েছি। শুধু তার স্মৃতি রয়ে গেছে, একটি নির্ভার বিকেলের মতো, শিশুর হাসির মতো, অথবা হাওয়ায় ভেসে যাওয়া কোনো মৃদু গন্ধের মতো। আমার জীবনের পথে সে এক অপরিচিতা রয়ে গেল, তবুও তার রেখে যাওয়া আলো এখনও আমার বুকের ভেতর এক নিঃশক্ত দীপশিখা হয়ে জ্বলছে। হয়তো কোনোদিন কোনো নতুন বিকেলে আমি আবার তাকে খুঁজে পাব, অথবা সে আমার মধ্যেই থেকে যাবে চিরদিনের জন্য।